এখন আমি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে তোমাদের পড়াবো। আজকের পাঠ্য বিষয় মাটি কিভাবে সৃষ্টি হয়, মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি, এই সম্পর্কে আলোচনা করব। আগের দিন আমি 3 প্রকার শিলা সম্পর্কে আলোচনা করেছিলাম: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। এই সমস্ত শিলা কিভাবে সৃষ্টি হয় এবং শিলাগুলির বৈশিষ্ট্যগুলি কি কি, শিলাগুলির মধ্যে পার্থক্য, সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তো বললামই যে মাটি কিভাবে সৃষ্টি হয়, মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি, সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি, মাটি কি? মাটি হলো ভূপৃষ্ঠের ওপরের পাতলা স্তর, যেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায়। আবারও বলছি, মাটি কি? মাটি হলো ভূপৃষ্ঠের উপরের একটা পাতলা স্তর, যেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায়। এবার আসছি, শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয়। নানা প্রাকৃতিক শক্তি, সেই প্রাকৃতিক শক্তিগুলো কি কি সেটা আমরা জানি, যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোত। এই সমস্ত প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে, এই প্রাকৃতিক শক্তিগুলির ঘাত প্রতিঘাত সবসময় দেখা যায় যে ভূপৃষ্ঠকে সহ্য করতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যে সমস্ত শিলাগুলো আছে, সেই শিলাগুলো প্রতিনিয়ত ভাঙছে। কখনো এই সমস্ত টুকরো শিলাগুলো যেগুলো ভাঙছে, যেখানে ভাঙছে সেখানেই পড়ে থাকে, আবার কখনো দূরে চলে যায়। বৃষ্টির জলের সাথে, নদীর স্রোতে, বাতাসের সঙ্গেও অনেক সময় দেখা যায় পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এবং ক্রমাগত ক্ষয় পেতে থাকে। ক্ষয় পেতে পেতে এই ক্ষয়িত পদার্থে স্তর বিন্যাস দেখা যায়, যাকে আমরা রেগোলিথ বলি। এবং রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয়, অর্থাৎ ভেঙে যাওয়া শিলার সূক্ষ্ম দানা, জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ, খনিজ পদার্থ, জল, বাতাস প্রভৃতি মাটি তৈরিতে সাহায্য করে। জলবায়ু, আদি শিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি ও সময়ের উপর নির্ভর করেই মূলত মাটি তৈরি হয়। মাটি কিন্তু একদিনে তৈরি হয় না, মাটি তৈরিতে অনেক সময় লাগে। বহু বছর ধরে মাটি তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলতে থাকে। আর যত বেশি সময় ধরে মাটি তৈরি হয়, ততই দেখা যায় যে মাটি পরিণত হয়। ভারতের মতো বিশাল দেশে নানা ধরনের মাটি আমরা দেখতে পাই, যেমন পলিমাটি। পলিমাটি তো দেখা যায়, 2 ধরনের পলিমাটি দেখা যায়: নবীন পলিমাটি, যেটাকে আমরা খাদার বলি, আর প্রাচীন পলিমাটি, যেটাকে আমরা ভাঙর বলি। এছাড়া কালো মাটি দেখা যায়, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি ইত্যাদি। আর যে কোনো দেশের পক্ষেই মাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্পদ, এবং মাটি একটা মৌলিক উপাদান। এবার আসছি, মাটিতে কি কি উপাদান থাকে। মাটিতে বিভিন্ন প্রকার উপাদান থাকে, যেমন মাটিতে দেখো, তোমাদের চিত্রে দেখাচ্ছি, 25% বাতাস থাকে, 25% জল থাকে, আর 45% খনিজ থাকে, আর 5% অণুজীব। 5% অণুজীব উদ্ভিদের পাতা, শিকড়, উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ। মানে অণুজীব, উদ্ভিদের পাতা, শিকড়, উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ, এটা মিলিয়ে 5%।
দেখো তোমাদের এখানে দেখাচ্ছি, এই যে অণুজীব টোটাল যে 5%, তার মধ্যে অণুজীব আছে, উদ্ভিদের পাতা শিকড় আছে, আর উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ আছে। সুতরাং এই সমস্ত উপাদানগুলোর সমন্বয়ে মাটি তৈরি হয়, এই সমস্ত উপাদানগুলো মাটিতে থাকে। এবার মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি সেই সম্পর্কে আমি তোমাদের বলবো। নিয়ন্ত্রকগুলো কি কি? নিয়ন্ত্রকগুলো হচ্ছে শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ আর হচ্ছে সময়। প্রথমে আসি শিলায়। ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর। কেননা আমরা তো দেখলাম যে শিলা থেকেই মাটি তৈরি হয়। শিলা আগে ভাঙে, তারপর বিভিন্ন প্রক্রিয়া সেখান থেকে মাটি তৈরি হয়। তো শিলার প্রকৃতি কীরকম হবে তার উপরেই মাটিটা কেমন হবে সেটা নির্ভর করে। তবে জলবায়ু, উদ্ভিদ ও জলবায়ু ও উদ্ভিদও মাটি তৈরিকে কিন্তু প্রভাবিত করে। আমরা তো জানি যে বিভিন্ন প্রকারের শিলা আছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। প্রত্যেকটা শিলা ভাঙে এবং ভাঙার পরে সেখান থেকে দেখা যায় যে মাটি তৈরি হয়। যেমন ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে আমরা কালো মাটি দেখতে পাই। আবার রূপান্তরিত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে দেখা যাচ্ছে যে লাল মাটি তৈরি হয়। তাহলে শিলা, এক একটা শিলার থেকে এক এক ধরনের মাটি তৈরি হয়। শিলার প্রকৃতির উপরেই নির্ভর করে যে মাটি কিন্তু কীরকম হবে সেটা। এবার আসছি জলবায়ু। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, কেননা বৃষ্টিবহুল অঞ্চলে শিলা তাড়াতাড়ি ভাঙবে, যার ফলে সেখানে কিন্তু মাটি তাড়াতাড়ি তৈরি হয়। শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে অনেক সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে যেহেতু মাটি দেখলাম যে আমরা তাড়াতাড়ি তৈরি হয়, সেই কারণে মাটির গভীরতা বেশি হয়। শীতল ও শুষ্ক অঞ্চলের তুলনায় মাটির গভীরতা বেশি হয়। এবার আসি ভূপ্রকৃতি অর্থাৎ ভূমির প্রকৃতি মাটি তৈরিকে বিশেষভাবে প্রভাবিত করে। ভূমির ঢাল যেখানে খাড়া হয় সেখানে মাটি তৈরির সুযোগ কিন্তু কম থাকে, কেননা খাড়া ঢালে মাটি অনেক সময় দেখা যায় যে বৃষ্টির জলে ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক স্তরে স্তরে মাটি সঞ্চিত হতে পারে না। আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে দেখা যায় যে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে থাকে এবং সেখানে মাটি তৈরিটা খুব সহজে হতে পারে। এবার আসছি জীবজগৎ। জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ এরা দেখা যায় যে মাটিকে আলগা করে। ফলে জল ও বাতাস খুব সহজেই মাটিতে প্রবেশ করতে পারে। বিশেষ করে আমরা তো জানি কেঁচোকে কৃষকের পরম বন্ধু বলা হয়, কেননা কেঁচো কী করে, কেঁচো মাটিটাকে আলগা করে, আর যত বেশি মাটিটাকে আলগা করবে ততই দেখা যাবে যে মাটিতে জল ও বাতাস বেশি করে ঢুকতে পারবে এবং সেই মাটিটা কিন্তু আরও বেশি ভালো হবে, উর্বর হবে। এবার আসছি সময়। মাটি সৃষ্টির আরেকটি নিয়ন্ত্রক এবং খুবই গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সময়। মাটি একদিনে তৈরি হয় না, সে তো আমি বললামই। মাটি তৈরিতে বহু বছর সময় লেগে যায়, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় কখনো কখনো এই মাটি তৈরিতে। আর
যত সময় লাগে ততই দেখা যায় যে মাটি আরও পরিণত হয়। এবার আসছি মাটির দানা, মানে মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলোর মধ্যে আরেকটি হচ্ছে মাটির দানা। মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণী বিভাগ করা যায়। যেমন বেলে মাটি। বেলে মাটি আমরা কি জানি যে বেলে মাটির দানা খুবই মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি, আর জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়, এবং কৃষিকাজ বেলে মাটিতে একদমই ভালো হয় না। বেলে মাটিতে যে সমস্ত ফসলগুলো হয়ে থাকে, কি কি ফসল হয়, যেমন জোয়ার, বাজরা, রাগি, এই সমস্ত ফসলগুলো ভালো হয়। এঁটেল মাটি। এঁটেল মাটি বা কাদা মাটির দানা খুবই সূক্ষ্ম, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে, তবে এখানে ফসল ভালো ফলে। দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে দেখা যায় বালি আর কাদা সমান পরিমাণে থাকে, জল, বাতাস ও অন্যান্য উপাদানগুলো সঠিক মাত্রায় থাকে, সুতরাং এই মাটি ফসল ফলানোর জন্য খুবই ভালো। এই মাটিতে কি কি ফসল হয়ে থাকে? এই মাটিতে দেখা যায় আখ, পাট, ধান, এই সমস্ত ফসলগুলো হয়ে থাকে। মাটি, তাহলে আমরা মাটির দানার উপর ভিত্তি করে মাটিকে তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? বেলে মাটি, এঁটেল মাটি, আর হচ্ছে দোআঁশ মাটি। বেলে মাটি তো দেখলামই যে বেলে মাটির দানা খুবই মোটা। এঁটেল বা কাদা মাটির দানা দেখলাম খুবই সূক্ষ্ম হয়, যার ফলে দেখা যায় যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে, কিন্তু বেলে মাটিতে আবার জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়। আর দোআঁশ মাটিতে আবার দেখলাম যে মাটি, এই বালি আর কাদা সমান পরিমাণে থাকে, যার ফলে এই মাটি ফসল ফলানোর জন্য খুবই ভালো, এবং এই মাটিতে জল, বাতাস ও অন্যান্য উপাদানগুলো সঠিক মাত্রায় থাকে। মাটি এই ঘরবাড়ি নির্মাণের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। মাটি পশুচারণ এবং জীবকুলের আবাসস্থলও বটে। মাটি পরিবেশের আর্দ্রতা রক্ষা করে। মাটিতে বৃক্ষ ও বনভূমির সৃষ্টি হয়। মাটি কিভাবে পরিবেশের আর্দ্রতা রক্ষা করে? কেন মাটি জল ধরে রাখে, সেই কারণেই বলা হয় যে মাটি আর্দ্রতা রক্ষা করে। আর মাটিতে বৃক্ষ ও বনভূমির সৃষ্টি হয়, সে তো আমরা জানি। উর্বর পলিমাটি নানা কাজেই আসে। উর্বর পলিমাটিতে কৃষিকাজ খুব ভালো হয়, সে তো আমরা জানি। আর এই পলিমাটি প্রতিমা নির্মাণের জন্য খুব উপযোগী। মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়া হয়, কেননা ইট তৈরিতে মাটির দরকার হয়, যার ফলে দেখা যাচ্ছে যে বেশি পরিমাণে মাটি কাটা হচ্ছে, এবং যা থেকে মাটির স্তর আলগা হয়ে যাচ্ছে। মাটি আমাদের নানা কাজে লাগে, যেমন আমি বললাম যে চাষবাস, ঘরবাড়ি নির্মাণ, বিভিন্ন জীবের আবাসস্থল। এই কারণে মাটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, এবং আমাদের জীবনেও মাটি কিন্তু খুবই দরকারি। তাই মাটিকে সবসময় সংরক্ষণ করা উচিত। তাহলে আমি তোমাদেরকে মাটি কিভাবে তৈরি হয় সেটা বললাম, মাটিতে কি কি উপাদান থাকে সেই সম্পর্কে বললাম, এবং মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি
সেই সম্পর্কে আলোচনা করলাম। মাটি যে উপাদানগুলো আছে সেই উপাদানের উপর ভিত্তি করেই মাটি তৈরি হয়, সেটা তো বললামই। এবং যে সমস্ত নিয়ন্ত্রকগুলোর কথা বললাম, মাটি সৃষ্টিতে এই নিয়ন্ত্রকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাটি সৃষ্টিতে এই নিয়ন্ত্রকগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আজকে মাটি সম্পর্কে এইটুকুই আলোচনা করলাম। এরপর আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা একটুখানি লিখে নাও। প্রশ্নগুলো হচ্ছে, শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয়? প্রথম প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয়? আবারও বলছি, শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয়? আবারও রিপিট করছি, শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয়? দ্বিতীয় প্রশ্ন, রেগোলিথ কি? দ্বিতীয় প্রশ্ন, রেগোলিথ কি? আবার রিপিট করছি, দ্বিতীয় প্রশ্ন, রেগোলিথ কি? আবার রিপিট করছি, দ্বিতীয় প্রশ্ন, রেগোলিথ কি? 3 নম্বর প্রশ্ন, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি? মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি? মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি? অনেক সময় তোমাদের বড় প্রশ্নে আসে, সুতরাং এক্ষেত্রে আমাদেরকে একটু লিখতে হবে, একটু আলোচনা করতে হবে নিয়ন্ত্রকগুলো সম্পর্কে। 4 নম্বর প্রশ্ন বলছি, কোন মাটিতে ফসল ভালো হয়? কোন মাটিতে ফসল ভালো হয়? আবারও রিপিট করছি, কোন মাটিতে ফসল ভালো হয়? আবার রিপিট করছি, 4 নম্বর প্রশ্ন, কোন মাটিতে ফসল ভালো হয়? 5 নম্বর প্রশ্ন, কোন মাটির দানা মোটা? 5 নম্বর প্রশ্ন, কোন মাটির দানা মোটা? আবার 5 নম্বর প্রশ্ন রিপিট করছি, কোন মাটির দানা মোটা? 6 নম্বর প্রশ্ন, কোন মাটির দানা সূক্ষ্ম? 6 নম্বর প্রশ্ন, কোন মাটির দানা সূক্ষ্ম? আবারও বলছি, কোন মাটির দানা সূক্ষ্ম? আবার বলছি, 6 নম্বর প্রশ্ন, কোন মাটির দানা সূক্ষ্ম? 7 নম্বর প্রশ্ন, কোন মাটিতে কৃষিকাজ ভালো হয় না? 7 নম্বর প্রশ্ন, কোন মাটিতে কৃষিকাজ ভালো হয় না? আবার রিপিট করছি, কোন মাটিতে কৃষিকাজ ভালো হয় না? 7 নম্বর প্রশ্ন, কোন মাটিতে কৃষিকাজ ভালো হয় না? 8 নম্বর প্রশ্ন, মাটিতে কি কি উপাদান থাকে? মাটিতে কি কি উপাদান থাকে? 8 নম্বর প্রশ্ন, মাটিতে কি কি উপাদান থাকে? মাটিতে কি কি উপাদান থাকে, এই প্রশ্নটা আসলে আমি তোমাদের যে আঁকাটা দেখিয়েছি, তোমাদের বইতেও আছে, একটু এঁকে দিলে আরো উত্তরটা ভালো হবে। এবার আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা আরেকবার বলছি, মাটিতে কি কি উপাদান থাকে? 8 নম্বর প্রশ্ন আরেকবার বললাম, মাটিতে কি কি উপাদান থাকে? মাটিতে কি কি উপাদান থাকে? 9 নম্বর প্রশ্ন, দোআঁশ মাটিতে কি কি ফসলের চাষ হয়? দোআঁশ মাটিতে কি কি ফসলের চাষ হয়? আবারও 9 নম্বর প্রশ্ন রিপিট করছি, দোআঁশ মাটিতে কি কি ফসলের চাষ হয়? দোআঁশ মাটিতে
কি কি ফসলের চাষ হয়? 10 নম্বর প্রশ্ন, মাটির দানার মাপ অনুযায়ী মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? মাটির দানার মাপ অনুযায়ী মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? 10 নম্বর প্রশ্ন আবার বলছি, মাটির দানার মাপ অনুযায়ী মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? আবার রিপিট করছি, মাটির দানার মাপ অনুযায়ী মাটিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? আজকের পাঠের সমাপ্তি এখানে।